আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সবাইকে ব্রাদার্স সাজেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সো আমরা আজকে চলে আসছি তোমাদের সামনে মেডিকেল ইংলিশ ক্লাস নিয়ে, এবং মেডিকেল ইংলিশ ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক প্রিপোজিশন নিয়ে। দেখো, মোটামুটি মেডিকেলে প্রশ্ন আসছে এবং প্রিপোজিশন আসে না এরকম কখনোই হয় না। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো তুমি ইনশাল্লাহ আজকে যদি পুরো ক্লাসটা করতে পারো, আমার মনে হয়, আমার বিশ্বাস যে ইনশাল্লাহ এইখান থেকেও হয়তো তোমার সরাসরি কমন পড়ে যেতে পারে। আর আসলে প্রিপোজিশন একটা হিউজ একটা ব্যাপার। আসলে প্রিপারেশন একদিনে কভার করা কোনোভাবেই সম্ভব না, বাট যতটুকু মানে যে যে জিনিসগুলো ঝামেলা আছে ওই জিনিসগুলো আমি একটু কথা বলবো। তো একটু জয়েন হয়ে যাও সবাই, ঠিক আছে? একটু শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ড যারা আছে বা তোমাদের গ্রুপগুলোতে, ঠিক আছে? বা যারা পরিচিত আছে যে দুজন কাছে একটু মেনশন করে দাও, একটু বেশি বেশি শেয়ার আর মেনশন চাই সবার কাছে। হ্যাঁ, ওকে। গোলাপ নেবো। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবকিছু ক্লিয়ার আছে কিনা দেখো, বোর্ডটা ক্লিয়ার আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, আমার কথাগুলো শুনতে পারতেছো কিনা এটা একটু জানাও। আমরা শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, অনেকে জয়েন হয়ে গেছে। একটু শেয়ার করে দাও সবাই। হ্যাঁ, নিজেদের পার্সোনাল গ্রুপগুলো যদি শেয়ার করে দাও, ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও। শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আজকে আমরা টপিক কি বলছি? প্রিপোজিশন। হ্যাঁ, এই প্রিপোজিশন আমরা জানি প্রি মানে কি পূর্বে, এগুলো নর্মাল কথাবার্তা, ঠিক আছে? প্রি মানে পূর্বে, ঠিক আছে? পজিশন মানে অবস্থান। হ্যাঁ, পূর্ব অবস্থান, কারণ নাউন বা প্রোনাউনের পূর্বে। হ্যাঁ, এজন্য এটা প্রিপোজিশন। এটা একটা পার্টস স্পিচ। সো এগুলো নিয়ে আসলে বলার কিছু নাই, এগুলো সব তোমরা জানো। আমরা আসলে প্রশ্ন চলে যাই, বা হলো আমরা কিভাবে প্রশ্ন আসে এগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা। সবার আগে আসলে তোমাদের কিছু আমি ওয়ার্ড দেখাই, ঠিক আছে? যে ওয়ার্ডগুলো কিভাবে আসছে এবং কিভাবে কি হয়। হ্যাঁ, তারপর তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। আচ্ছা, ধরো এরকম একটা প্রশ্ন ছিল যে দেয়ার ইজ এ রিসেপশন ফলোইং দ্য ওয়েডিং। হ্যাঁ, আমি সব ধরনের কিছু দেখাবো ইনশাল্লাহ, মোটামুটি যতটুকু আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের, মানে এখন যেহেতু এখন কিন্তু সবগুলো বিসিএস বলো, মেডিকেল বলো, বা বিভিন্ন ভার্সিটি পরীক্ষাগুলো বলো, এখন ইংলিশগুলো আগের মতো একদম মানে মানে একদম জেনারেল যে ইংলিশগুলো এগুলো আসে না, এখন একটু অ্যাডভান্স ইংলিশ আছে। হ্যাঁ, সব জায়গায় তুমি দেখবা লাস্টের মেডিকেলেও একটা কোশ্চেন আসছে যে কোন জায়গায় বারটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে, বা কোন জায়গায় পাঁচটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। মানে এরকম আগের মতো না যে অফ একটা প্রিপোজিশন আসছে, হ্যাঁ, অন একটা প্রিপোজিশন আসছে, এট একটা প্রিপোজিশন আসছে। ব্যাপারগুলো এখন এখন আর আগের মতো নাই, ঠিক আছে? তাহলে ব্যাপারগুলো এখন একটু কি হয়েছে, অ্যাডভান্স হয়েছে, বুঝতে পারছি? তো এই জন্যই বলো আমরা একটু অ্যাডভান্স ইংলিশ নিয়ে কথা বলবো, দেন লাস্টে যে তোমাদের কমন ইংলিশ গুলো নিয়ে কথা বলবো এবং মেডিকেল কোশ্চেন গুলো নিয়ে কথা বলবো। সো আজকে ক্লাসটা পুরো করো ইনশাল্লাহ, তোমার প্রিপারেশন থেকে 1 নাম্বার আমার ক্লাস থেকে কমন করতে পারো ইনশাল্লাহ। আচ্ছা, দেখো এই লাস্টের একটা বিশেষ কোশ্চেন আসছিল, যার নিচে বলা ছিল ফলোইং। হ্যাঁ, বলছে এই ফলোইংটা কি? অপশনে ছিল, ঠিক আছে, অপশনে ছিল জিরান্ড, ঠিক আছে, অপশনে ছিল কি পার্টিসিপল, অপশনে ছিল প্রিপোজিশন, অপশনে ছিল অ্যাডজেক্টিভ, ঠিক আছে? দেখো এইরকম একটা প্রশ্ন ছিল যেটা ফলোইং লেখা ছিল। দেখো এই ফলোইংটাকে দেখা তোমার কোনোভাবে কি মনে হচ্ছে যে এটা হলো আসলে জিরান্ড আর পার্টিসিপলের বাইরে অন্য কিছু হইতে পারে? এটা কিন্তু হইতে পারে না। তাহলে তোমার কাছে মনে হইতেছে এরকম, আমরা জানি ভার্ব প্লাস আইএনজি যদি আসে, আমরা জিরান্ডের ক্লাস যদি করে থাকো তোমরা, তো ওই সময় দেখবা ভার্ব প্লাস আইএনজি থেকে আমরা বলছি যেটা হয় জিরান্ড, না হলে পার্টিসিপল। যদি ভার্বাল নাউন হয় তাহলে জিরান্ড, আর যদি ভার্বাল অ্যাডজেক্টিভ হয় তাহলে পার্টিসিপল। কিন্তু ব্যাপারটা দেখো, এখানে তুমি অর্থটা যদি করো, ঠিক আছে, অর্থটা যদি করো যে দেয়ার ওয়াজ এ রিসেপশন, একটা রিসেপশন হয়েছে ফলোইং দা ওয়েডিং। এই ওয়েডিং এর জন্য কি হয়েছে, একটা রিসেপশন হয়েছে। হ্যাঁ, এই যে ওয়েডিংটা, এটা আসলে কার, আসলে কিসের জন্য হয়েছে ব্যাপারটা, এটা কার মতো কাজ করছে? তুমি দেখো, আমি সবসময় বলি, তুমি যেরকম একটা আননোন ওয়ার্ড পাও, আমার টেকনিকটা হলো এরকম যে তুমি একটা আননোন ওয়ার্ড পাও যেটা নর্মালি মানে কি, নর্মালি বা জেনারেলি এটা একটা প্রিপোজিশন না। এই ফলোইং তো একটা প্রিপোজিশন না, তুমি এটা জানো? তো আমরা জানি ইন আছে, এট আছে, অফ আছে, ফর আছে, সিন্স আছে, এগুলো সব প্রিপোজিশন বা এরকম আদার্স যা আছে। কিন্তু ফলোইং একটা প্রিপোজিশন কখনো ওইভাবে আমরা পড়ি নাই। তাহলে যেহেতু একটা আননোন ওয়ার্ড, এই আননোন ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা যদি বলি যে আননোন ওয়ার্ডগুলোর অপশনে যদি তুমি প্রিপোজিশন পাও, তুমি সবার আগে দেখবা এটা প্রিপোজিশনের মতো অর্থ দেয় কিনা, একদম মাস্ট। ঠিক আছে, বর্তমানে অ্যাডভান্স ইংলিশে এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিশেষ বলো, মেডিকেলে বলো, খুবই ইম্পর্টেন্ট। যেরকম আননোন ওয়ার্ড যদি আসে এবং নিচে যদি অপশনে প্রিপোজিশন পাও, ঠিক আছে, কারণ তোমাকে কখনো টু এর নিচে রাখতে বলবে না এটা একটা কি, বা অফ এর নিচে রাখতে বলবে না এটা একটা প্রিপোজিশন কিনা। তার মানে এইটাই প্রশ্ন কখনোই আসবে না, ঠিক আছে? যদি এটাই প্রশ্ন আসে যে একটা আননোন ওয়ার্ড,
তার নিচে দাগ দেওয়া আছে, বলছে এটা প্রিপোজিশন কিনা। তুমি সবার আগে দেখবা এটা প্রিপোজিশনের মতো অর্থ দেয় কিনা। আমি মোটামুটি মানে বলতেছি না যে প্রিপোজিশন হবে, বাট তোমাকে আগে দেখতে হবে যে প্রিপোজিশনের মতো অর্থ দেয় কিনা। দেখো এটা যদি আমি এই জায়গায় আফটার বসাইতাম তাহলে কিন্তু ওয়ার্ডটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যেত, যে দেয়ার ওয়াজ এ রিসিপশন আফটার দ্য ওয়েডিং, অর্থাৎ ওয়েডিং এর পরে গিয়েছে একটা রিসিপশন দিছে। আসলে এটা কিন্তু ফলোইংটা কার মতো অর্থ দিছে, আফটারের মতো অর্থ দিছে। অর্থাৎ ফলোইংটা যখন আফটারের মতো অর্থ দেয়, এই ফলোইংটা তখন একটা কি হয়, প্রিপোজিশন হয়। অর্থাৎ এইখানে আনসারটা কি, এখানে কারেক্ট আনসারটা কি, প্রিপোজিশন। কিন্তু তুমি যদি এটা না যাই না যাও, তুমি ইম্পসিবল, তুমি তোমার কোনোদিন হয় তুমি জিরান দেখাও, নাহলে পার্টিসিপল দেখাও, নাহলে অ্যাডজেক্টিভ দেখাও, নাহলে আদার্স দেখাও, বাট প্রিপোজিশন তোমার কখনো মাথায় আসবে না। এই জন্য বলি আধুনিক ইংলিশে বা অ্যাডভান্স ইংলিশে তুমি অবশ্যই এরকম আন্ন নেওয়ার অপশনে যদি প্রিপোজিশন চারটার মধ্যে থাকে, তুমি সবার আগে দেখবা ওটা প্রিপোজিশনের মতো অর্থ দেয় কিনা। যদি অর্থ দেয় তাহলে 100% প্রিপোজিশন, আনটিল আদারওয়াইজ প্রুভড। ওকে, বুঝছো কিনা বলো। তাহলে আমি যেটা বলছি, আন্ডারলাইন ওয়ার্ডটা যদি প্রিপোজিশন না হয় এবং অপশনে যদি প্রিপোজিশন থাকে, তুমি সবার আগে এইটা প্রিপোজিশনের মতো কোনো অর্থ দেয় কিনা এটা তুমি একটু অবশ্যই যাচাই করবা। যাচাই করলে তুমি ইনশাআল্লাহ কি করবা, বুঝতে পারবো যে এটা কি প্রিপোজিশন কিনা। ওকে, ধর আরেকটা উদাহরণ দেখাই তোমাদের, তাহলে এটা বুঝতে পারছো। তাহলে এটা একটা আনসার কি, এটা কিন্তু জিরান্ড না, এটা পার্টিসিপলও না, হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভও না। তাহলে আমার আনসার কি এখানে, এখানে আমার আনসার কি, ফলোইংটা আফটারের মতো অর্থ দিছে, দ্যাটস হোয়াই এই ফলোইংটা কি প্রিপোজিশন। ওকে, ঠিক আছে। তারপর চলে আসছে 2 নম্বর। 2 নম্বর যদি তোমাদের আরেকটা উদাহরণ দেখি, আই নো নাথিং রিগার্ডিং দ্য ম্যাটার। তোমাকে যদি বলে রিগার্ডিং দেখি, অপশনে যদি তোমাকে দেওয়া হয় আবার সেম, ধরো তোমাকে দিলাম জিরান, বি নাম্বার দিলাম পার্টিসিপল, বা তোমাকে সি নাম্বার দিলাম হলো নাউন, ডি নাম্বার দিলাম প্রিপোজিশন। দেখি তোমরা একটু কমেন্ট করে, তোমরা তো বুঝতেই পারতেছো যে আমি বলছি এটা প্রিপোজিশন মতো অর্থ দেয় কিনা। বলো তো এই রিগার্ডিংটা কার মতো অর্থ দিচ্ছে না, দেখি কমেন্ট করে জানাও তো এই রিগার্ডিংটা কার মতো অর্থ দিচ্ছে। আই নো নাথিং, আমি কিছু জানি না, এই রিগার্ডিং দ্য ম্যাটার, ঠিক আছে, এই ম্যাটারের সম্পর্কে আর কি। হ্যাঁ, তাহলে দেখি তুই একদিন কমেন্ট করে জানাও তো বুঝতে পারছো কিনা। দেখো এখানে বলছি আই নো নাথিং রিগার্ডিং দ্য ম্যাটার, এই রিগার্ডিংটা ভাই কার মতো অর্থ দিচ্ছে, দেখো তো এটা অ্যাবাউটের মতো অর্থ দিচ্ছে না, যে আমি এই মানে বিষয় সম্পর্কে আমি আসলে কিছু জানি না। অর্থাৎ এই রিগার্ডিংটা কার মতো অর্থ দিচ্ছে, অ্যাবাউটের মতো অর্থ দিচ্ছে। অর্থাৎ রিগার্ডিং এর জায়গায় অ্যাবাউটটা বসালে আমার কি আনসারটা কারেক্ট হয়ে যায়। যেহেতু আমি বলছি একটা আননোন ওয়ার্ড এবং অপশনে প্রিপোজিশন আছে, সবার আগে আমি দেখবো যে এটা কি আসলে প্রিপোজিশনের মতো অর্থ দেয় কিনা। দেখলাম আমি এটা অ্যাবাউটের মতো অর্থ দেয়, সো আমার আনসার এখানে কি 100%, আমার আনসার কি এখানে প্রিপোজিশন। ওকে, হ্যাঁ, অ্যাবাউটের মতো অর্থ, গুড। আয় সম্ভবত বলছে অ্যাবাউটের মতো অর্থ দেয়, তাহলে আই নো নাথিং রিগার্ডিং দ্য ম্যাটার, এখানে অ্যাবাউটের মতো অর্থ দিচ্ছে, দ্যাটস হোয়াই এটা আমার কি একটা প্রিপোজিশন। ওকে, ঠিক আছে, তাহলে বুঝতে পারছো মোটামুটি। তারপর লাস্ট ইয়ারে বিসিএস একটা কোশ্চেন আসছিল, মেডিকেল একটা কোশ্চেন আসছিল, সো ওটা দেখো। ঠিক আছে, বলছে নিচের কোনটিতে পাস্ট একটি প্রিপোজিশন হিসেবে রেখেছে। ঠিক আছে, অপশনগুলো এরকম ছিল, উই কল ইউ আপ, as you go, work first. তারপর বলছে বি নাম্বারে, তাহলে ইজ ওয়ান্ডারফুল সিঙ্গার, Tani is wonderful singer, but she is past his prime. এক্ষেত্রে দেখো বলছে তানিয়া ইজ ওয়ান্ডারফুল সিঙ্গার বাট শি ইজ পাস্ট হিজ প্রাইমস। এখন এক্ষেত্রে আমি বলি দেখো এইটাই যখন কোনো ওয়ার্ড থাকবে, যেমন লাস্টে মেডিকেল একটা ছিল যে কোন জায়গায় বাটটা প্রিপোজিশন হিসেবে থাকে, এইটাই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে তুমি চিন্তা করবা যে যে জিনিসটা ছাড়া পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যায়, ওই জায়গায় যে বাটটা থাকবে বা ওই জায়গায় যে পাস্টটা থাকবে ওটাই সবসময় প্রিপোজিশন। দেখো এখানে যদি বলি এজ ইউ গো ওয়ার্ক, হ্যাঁ পাস্ট ওয়ার্ক কিন্তু কি করে না, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে না, মানে ওয়ার্ক পাস্ট দিলেই তোমার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে, তার মানে পাস্টের উপরে সে নির্ভরশীল, সো এখানে পাস্ট কখনোই কি না
প্রিপোজিশন না, ঠিক আছে। কিন্তু এখানে দেখো তানি ইজ ওয়ান্ডারফুল সিঙ্গার বাট শি ইজ, যদি আমি এখানে পাঁচটাকে উজ্জ্বল করে দিই, তুলে দিই, তাহলে শি ইজ হিজ প্রাইমস, হ্যাঁ, তারপরে অর্থ প্রকাশ করে ফেলতেছে। অর্থাৎ এখানে পাঁচটা খুব বেশি কিনা ইম্পর্টেন্স রাখতেছে না। অর্থাৎ আমি এটা মনে রাখার জন্য মানে বলতেছি ব্যাপারটা এরকম যে তুমি বার্ব বা পাস্ট এগুলো কখন প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে, যে ওয়ার্ড বা সেন্টেন্সটাতে মনে রাখবো ওই সেন্টেন্স বা ওই ওয়ার্ডের আসলে ওটার মানে মূল অর্থে তেমন কোনো মানে পার্থক্য আনে না, ওই অর্থটাকে বাদ দিলে ওই জিনিসটা তখন প্রিপোজিশন হয়। অর্থাৎ এখানে এই পাঁচটা কি করতেছে, এই ওয়ার্ডে এই সেন্টেন্সের মধ্যে কি করছে, একটা এমফেসিস রাখতেছে, বাট এই শি ইজ হিজ প্রাইমস এটা দিয়ে কি করতে পারতেছে, অর্থটা পূর্ণ করতে পারতেছে। দ্যাটস ওয়াই এই পাঁচটা এখানে কি হয়েছে, প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, ওই বাটের যে উদাহরণ আছে সেম, ঠিক আছে। তুমি আজকে এটা দেখো, যে বারটা মাঝখানে কি করে, কোনো অর্থ প্রকাশ করে না, ওই বারটাই প্রিপোজিশন হয়, র বা এর অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। সো এখানে বি নাম্বারটা আমার কি আনসার। এগুলো কিন্তু আধুনিক ইংলিশে খুবই আগায় আসছে এবং এগুলো থেকে বারবার কোশ্চেন আসতেছে। ওকে, সো এগুলো অবশ্যই ভুল করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর চলে আসো আমরা আর নতুন কিছু দেখি। তারপর চলে আসো তোমাদের একটা কমন ভুল, যে ভাই কখন ফর বসাবো ভার্সেস কখন সিন্স বসাবো। আজকে একটা টেকনিক দিব, এই টেকনিক দিয়ে সারা জীবন ফর আর সিন্স কোনোদিন ভুল হবে না। হ্যাঁ, এই ফর আর সিন্স কখনো কি হবে না, ভুল হবে না, ঠিক আছে। ধরো তোমাকে যদি আমি উদাহরণ দিই একটা, বললাম হি হ্যাজ বিন সাফারিং, হি হ্যাজ বিন সাফারিং, ঠিক আছে, ডেস্ট মানবে। হ্যাঁ, তারপর তোমাকে যদি বলি ইউ হ্যাভ বিন ইল, you have been ill dash 2 weeks, ঠিক আছে। তারপর যদি তোমাকে বলি ধরো এটা দুটো দিয়ে বুঝে গেছে, হি হ্যাজ বিন সাফারিং ডেশ মানডে আর হি হ্যাজ বিন ইল ডেশ 2 weeks, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে দেখো ব্যাপারটা হলো, আমি বলি যে কখন ফর বসাবো বা কখন সিন্স বসাবো, তোমরা একটু কমেন্ট করে জানাও তো দেখি, কখন ফর বসাবো কখন সিন্স বসাবো। ক্লিয়ার? হ্যাঁ, বলো কখন ফর বসাবো আর কখন সিন্স বসাবো। এটা এই নাম্বারটা কি হবে আর বি নাম্বারটা কি হবে, একটু কমেন্ট করে জানাও তো। দেখো এই ক্ষেত্রে মনে রাখবা, আমি যেটা বলি সবসময়, ফর আর সিন্স যদি এরকম কোনো কিছু চলে আসে, তার মানে তুমি দুইটা জিনিস খেয়াল রাখবা, এবং এই টেকনিকটা তোমার এত কাজে দিবে ইনশাআল্লাহ, কোনোদিনও ফর আর সিন্স ভুল হবে না, ঠিক আছে। সেটা হলো যে ভাইয়া মনে রাখবা যে সিন্স যদি আমি বসাই, এরপরে একটা সিঙ্গেল ওয়ার্ড থাকবে, একদম সিঙ্গেল একটা ওয়ার্ড থাকবে। সিঙ্গেল ওয়ার্ডটা সংখ্যা হইতে পারে, কোনো দিনও হইতে পারে, কোনো তারিখ হইতে পারে, কিন্তু সিঙ্গেল ওয়ার্ড থাকতে হবে। কি হইতে হবে, সিঙ্গেল। ধরো এই মানডে আছে, শুধু মানডে, মানডের পরে কোনো কিছু নাই, তার মানে ভাই এখানে ফর হওয়া পসিবল না, তাহলে এখানে কি হবে, মাস্ট কি হবে, সিন্স হবে। এখানে কেন ফর হবে দেখো, এখানে যদি খেয়াল করি, দেখো এখানে একটা সংখ্যা আছে, সংখ্যার পরে আরেকটা ওয়ার্ড থাকতে হবে। ফর বসানোর নিয়মটা এরকম, একটা সংখ্যা থাকবে, সংখ্যার পরে কি থাকতে হবে, আর একটা ওয়ার্ড থাকতে হবে, তাহলে এই জায়গায় কি আসবে, আমার ফর আসবে। আমি আজকে বাসায় যে ফর আর সিন্সের সবকিছু ক্লিয়ার করলো, দেখবে একদম 100% সব হচ্ছে। কিন্তু এখানে যদি ধরো তোমাকে 2000 বলতো, তাই ভাইয়া তখন কি করতে হবে, এটা তো সংখ্যা না, সংখ্যা না, আমি বলছি সিঙ্গেল কোনো সংখ্যা থাকলে সবসময় সিন্সই হবে, তখন আর ফর আসবে না। কিন্তু সিঙ্গেল কোনো সংখ্যার পরে যদি কোনো ওয়ার্ড থাকে, তাহলে 100% ফর চলে আসবে। আমি আবার ওটা টেকনিকটা বলতেছি, আমি বলছি যদি সিঙ্গেল কোনো ওয়ার্ড থাকে, আনটিল আদারওয়াইজ প্রুভড, ফর আর সিন্সের ক্ষেত্রে ওটা অবশ্যই সিন্স বসবে। আর যদি কোনো সংখ্যার পরে যদি কোনো আরেকটা ওয়ার্ড চলে আসে, তাহলে আনটিল আদারওয়াইজ প্রুভড, সেটা একটা ফর বসবে। এখন ভাই যদি 2000 একটা সংখ্যায় চলে আসছে, ধরো 2000 সাল থেকে আমি এখানে বাস করতেছি, এরকম কোনো কিছু যদি চলে আসে, তখন আমি কি ফর বসাবো না, কেন, কারণ এটা সিঙ্গেল ওয়ার্ড, বাট এরপরে কোনো কি নাই, সংখ্যা নাই বা সংখ্যার কোনো ওয়ার্ড নাই। দ্যাটস ওয়াই 2000 সংখ্যা হওয়া সত্ত্বেও এর আগে আমি কি বসাবো, সিন্স বসাবো। 2000, 1989, 1995, যেগুলো বলো, 1952, তাহলে এখানে সিন্স বসবে। আর যদি একটা সংখ্যা এরপরে কোনো ওয়ার্ড, তাহলে সবসময় কি বসবে, ফর বসবে। আজকে তোমাদের এর হোমওয়ার্ক থাকবে, ফর আর সিন্সের যত কিছু আছে এগুলো সলভ করবা, ঠিক আছে, আমাকে জানাবা যে কতদূর কি পারছো। ওকে, তাহলে ফর সিন্স ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তারপরে চলে আসো যে কোশ্চেন গুলো এখন রিসেন্টলি আসতেছে, ঠিক আছে, সেটা হলো কোন কোন জায়গায় নো প্রিপোজিশন। খুব ইম্পর্টেন্ট, লাস্ট 2-3 বছর ধরে খুব আসতেছে এটা, নো প্রিপোজিশন। কোন কোন জায়গায় নো প্রিপোজিশন, ইনফিনিটি স্টার দিয়ে বলবো, বিশ্বাস করো ইনশাআল্লাহ এখান থেকে একটা কোশ্চেন তুমি এবার কমন পাইতে পারো। কোন কোন জায়গায় নো প্রিপোজিশন, আমি বলি 4টা ওয়ার্ড মনে রাখবা, সেটা হলো ডিপ। কি মনে রাখবা, ডিপ। এই ডিপের পরে কখনো কি বসে না, প্রিপোজিশন বসে না। ডিপের পরে কখনো কি বসে না, প্রিপোজিশন বসে না, এটা মনে রাখবা। হ্যাঁ, কি বলছি, ডিপের পরে কোনো কি বসে না,
প্রিপোজিশন বসে না, ঠিক আছে। এই ডিপ মানে কিন্তু ডিপ ওয়ার্ডটা না, হ্যাঁ। আমরা জানি ডি দিয়ে কি আছে, ডি দিয়ে আছে ডিসকাস, ঠিক আছে। ই দিয়ে আছে এন্টার, ঠিক আছে। তারপর ই দিয়ে আছে এমফেসিস, ঠিক আছে। আর পি দিয়ে আছে পেইন্ট, ঠিক আছে। এটা লাস্ট ইয়ারে বিসিএস এ আসছে, ঠিক আছে। পেইন্টের পরে কি ছিল, পেইন্টের পরে মানে শূন্যস্থান ছিল, বলছে কি বসবে, আনসার কি ছিল, নো প্রিপোজিশন, ঠিক আছে। এই জন্য নো প্রিপোজিশন থাকলে সবসময় কি অ্যাভয়েড করা যাবে না, তাহলে নো প্রিপোজিশন থাকলে অবশ্যই দেখতে হবে। অর্থাৎ এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে এবং ডিসকাস, এন্টার, এমফেসিস, পেইন্ট, এই চারটা ওয়ার্ডের পরে কখনোই কি বসে না, কখনোই কোনো প্রিপোজিশন বসে না, ঠিক আছে। আর আরেকটা জিনিস আছে এদের সাথে মনে রাখবা, সেটা প্লাস দেয়া, সেটা হলো রিজেম্বলস। একবারই বলে ফেললাম রিজেম্বলস, হ্যাঁ। এই রিজেম্বলস এর পরে কখনো কি বসে না, টু বসে না, হ্যাঁ। অনেকে রিজেম্বলস এর পরে টু হিজ ফাদার দিয়ে ফেলে, হি রিজেম্বলস হিজ ফাদার, ঠিক আছে। হি রিজেম্বলস টু হিজ ফাদার দেয়, এটা একদম 100% ভুল, হ্যাঁ। তাহলে কি হবে, হি কি হবে, রিজেম্বলস, ঠিক আছে, হিজ ফাদার, তার বাবার মতো দেখতে, হ্যাঁ। এখানে কি হবে না, টু বসবে না, টু কি বসবে না, এটা একদম মাস্ট, ঠিক আছে। এটা একদম দেখবো কমন, একদম ডিরেক্টলি কমন পড়ে যায়, এটা আমার সময় কমন পড়ছিল একদম, হ্যাঁ। তাহলে কি বলছি, হি রিজেম্বলস হিজ ফাদার, এখানে টু বসবে না, কিন্তু কোড টু কি বসতে পারে ভাইয়া, হ্যাঁ বসতে পারে। কখন, যদি রিজেম্বলেন্স হয়, হ্যাঁ, রিজেম্বলেন্স যদি হয় তখন কিন্তু এটা কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। রিজেম্বলেন্স তখন কি হয়ে গেছে, তখন এই রিজেম্বলেন্স যখন হয়, রিজেম্বলেন্সের পরে কি বসতে পারে, ঠিক আছে, তখন টু বসতে পারে। কিন্তু রিজেম্বলস যদি হয় তাহলে তখন কখনোই কি বসবে না, টু বসবে না, ওখানে রিজেম্বলস হিজ ফাদার হবে। আর রিজেম্বলেন্স যদি হয় তখন টু বসতে পারে, বাট এই নিচেটা কখনো আসে না, আসলে উপরটাই আসে। সো উপরটা মনে রাখো, উপরটা মনে রাখলে চলবে ইনশাআল্লাহ। তাহলে কি বলছি, রিজেম্বলস এর পরে কখনো টু বসবে না, রিজেম্বলস হিজ ফাদার, হ্যাঁ, একদম 100% কারেক্ট। এবং এটা মেডিকেলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। আমার সময় মেডিকেল কোশ্চেন আসছিল, ওকে। আচ্ছা, তারপরে যেটা বলতেছিলাম, আমরা যে কমন ভুলটা করি, ধরো কি বললাম, যে হি এন্টার্ড ইনটু দ্য রুম, এটা কি ভুল আছে না ঠিক আছে বলো তো? He entered into the room, বলাটা ভুল আছে না ঠিক আছে? entered into the room seems for good, সাউন্ড অনেক কম, সাউন্ড কি অনেক কম? আমার কাছে তো ঠিকই মনে হচ্ছে। আচ্ছা, তারপর দেখো একটু, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলছিল দেখো, হ্যাঁ এটা ভুল আছে। কেন ভুল আছে ভাই, এন্টারের পরে কখনো ইনটু বসবে না, ঠিক আছে। আমরা কমনলি ভুলটা করি, হে এন্টার্ড ইনটু দ্য রুম, না, হে এন্টার্ড দ্য রুম, ঠিক আছে। এন্টারের পরে কখনো কি বসে না, এই আমি বলছি এন্টারের পরে কখনো কি বসবে না, কোনো প্রিপোজিশন বসবে না, একদম 100% ভুল এটা, হ্যাঁ। কিন্তু দেখো একটা ক্ষেত্রে মনে রাখবো, শুধু আজকে একটু দেখাই দিই, একটা ক্ষেত্রে তখন এদের পরে কি প্রিপোজিশন বসতে পারে, সেটা হলো, এটা বুঝে দিই একটু, এটা লিখছো তো না? আচ্ছা, তাহলে ডিপটা মনে রাখবে, তাহলে হবে, হ্যাঁ। এই পেইন্ট দিয়ে লাস্ট ইয়ারে মেডিকেল কোশ্চেন আসছে, ঠিক আছে। 16-17, সরি লাস্ট ইয়ারে না তো, 10-এর দিকে মনে একটা মেডিকেল কোশ্চেন আসছে, আর লাস্ট ইয়ারে বিসিএস আসছে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এন্টারের পরে কিভাবে হবে, যদি কোনো তদন্ত করা বোঝায়, মনে রাখবা, যদি কি বলছি, যদি কোনো জায়গায় তদন্ত করা বোঝায়, তদন্ত করা, বা কোনো জায়গায় এলো কি বলে, এলো কোনো এগ্রিমেন্টে আসা, ঠিক আছে, এইসব ক্ষেত্রে, ঠিক আছে, এইসব ক্ষেত্রে এন্টারের পরে ইনটু আসতে পারে, হ্যাঁ। ধর আমরা বললাম এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট, হ্যাঁ। এই এগ্রিমেন্ট বা কি বলছি, বা বলছি তদন্ত করা, যেমন লুকটের পরে ইনটু বসে, লুকট ইনটু দ্য কেস, হ্যাঁ। তদন্ত করা, লুকট ইনটু মানে কি তদন্ত করা, হ্যাঁ। এই লুকট ইনটু দ্য কেস, সে কি করতেছে, তদন্ত করতেছে। তদন্ত করার ক্ষেত্রে বা এরকম এগ্রিমেন্টের ক্ষেত্রে তখন ইনটু আসতে পারে, এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে তখন কি আসতে পারে, ইনটু আসতে পারে। বাট নরমালি এন্টারের পরে কখনো ইনটু আসবে না। বাট এন্টার ইনটু অ্যান এগ্রিমেন্ট, ধরো আমি তদন্ত মানে কি বলছি, এগ্রিমেন্টে যে গেছি, তখন এই ক্ষেত্রে ইনটু আসতে পারে। বাট নরমালি কখনো আমাদের এরপরে প্রিপোজিশন বুঝবে না, এটা একটু মনে রাখবো, ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তারপর চলে আসো। আমি কিন্তু কমন রুলস গুলো তোমাদের পড়াচ্ছি না, যে ভাই এনে ইন বসে, অন বসে, এনে অ্যাবভ বসে, এগুলো সবাই পারো, এগুলো আসলে এগুলো বেসিক থেকে আসলে এমনি পারবা। বাট যেগুলো তোমাদের ভুল হইতে পারে, যেগুলো তোমাদের প্রবলেম হয়, ওই জিনিসগুলো একটু দেখে দিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে। কারণ সময় যেহেতু খুব কম সময়ের মধ্যে কিভাবে করা যায়, এইটাই হলো আমাদের প্রত্যাশা, ওকে। আচ্ছা, তারপর যে কমন নিচে আসো, তোমাদের যত ঝামেলা, সেটা হলো ডাই নিয়ে যত ঝামেলা, এইখান থেকে একটা কোশ্চেন প্রায় আসে, প্রায় আসে। সো ডাই নিয়ে যা আছে এগুলো পড়তে হবে। এক নম্বর হলো কি আছে বা মনে রাখবে হলো কি, ধরো বললাম দ্য অরফান বয়
ডাই ডেশ কলেরা। ঠিক আছে, এটা কি হবে বলতো? দা অরফান বয় ডাই ডেশ কলেরা, রোগে মারা যাচ্ছে, রোগে মারা যাচ্ছে। এটা কিভাবে মারা যাচ্ছে? রোগে মারা যাচ্ছে, রোগে মারা যাওয়া। হ্যাঁ, এই কমেন্ট করে জানাও রোগে মারা গেলে কি হয়। তারপরে যদি বলি ধরো সুশান্ত সিং রাজপুত। হ্যাঁ, সুশান্ত সিং কি হয়েছে? কয়েকদিন আগে কি হয়েছে? সুসাইড করছে না, তাই তো? তাহলে ডাইট কি হবে? ডাইট ডেশ সুসাইড। ঠিক আছে, তারপর চলে আসি ধরো তোমাকে যদি বলি হি ডাইট ডেশ অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, ঠিক আছে, দেখো তাহলে কি হইতেছে বলো তো আমাকে একটু কমেন্ট করে। দেখো এগুলো খুব সহজ, ডায়ের ব্যাপারগুলো খুবই সহজ, এগুলো কোনো ট্রিক্স নাই। ডায়ের ব্যাপারগুলো একদম ইজিলি পারা যায়। তো ডায়ের ব্যাপারগুলো যদি আমি বলি কোনো রোগী যদি মারা যায়, ধরো কলেরা, ডায়রিয়া বা হোয়াটএভার, ঠিক আছে, টিবি বা যে কোনো কিছু বললাম, তো এরকম কোনো রোগে মারা গেলে সবসময় কি হয়? রোগের কারণে মারা গেছে, রোগের এর অর্থে আমরা সবসময় কি বসাই? অপ বসাই। তো ডায়রিয়া অপ বসবে। হ্যাঁ, আর আমরা যদি সুসাইড করে মারা গেছে, সুসাইডের দ্বারা মারা গেছে, হ্যাঁ, তাহলে এই জন্য কি বসে? আমরা বাই বসাই আর কি। হ্যাঁ, আর যদি কি করে অ্যাক্সিডেন্টে মারা যায়, তাহলে কি অ্যাক্সিডেন্টের দ্বারা মারা গেছে, এই জন্য এটাতে কি বসে? আমাদের বাই বসে। তারপর আসলে কি 4 নাম্বার যদি বলি হি ডাইড ফর হিজ কান্ট্রি। হ্যাঁ, কারণ যদি দেশের জন্য মারা যায়, ঠিক আছে, ফর হিজ কান্ট্রি হয়। তাহলে দেশের জন্য যদি মারা যায় তাহলে তখন কি হয়? ফর হয়। দেশের জন্য মারা গেলে তখন কি হয়? ফর হয়। ঠিক আছে, এগুলো নর্মাল কথাবার্তা। তারপর চলে আসো ডাইট টু, যদি বাধ্য হয়ে মারা যায়। তারপরে চলে আসো যদি বাধ্য হয়ে মারা যায়। হ্যাঁ, আচ্ছা, তার আগে আসলে আমরা বলি যদি কি বলে ডাইট যদি কি হয়? অতিরঞ্জিত যদি হয়ে মারা যায়, অতিরঞ্জিত খুব ইম্পর্টেন্ট। অতিরঞ্জিত হয়ে মারা গেলে বা খেয়ে বা না খেয়ে মারা গেলে, খেয়ে বা না খেয়ে, অতিরঞ্জিত হয়ে খেয়ে বা না খেয়ে মারা গেলে, আঘাত জনিত মৃত্যু ঘটলে তখন কি হয়? আঘাতের কারণে যদি মারা যায়। দেখো আমরা একটু উদাহরণ দিই। বললাম হলো কি রাজ্জাক ডাইড, ঠিক আছে, ফ্রম কি হবে? ফ্রম দ্য ইনজুরি। হ্যাঁ, ফ্রম দ্য ইনজুরি বা ফ্রম দ্য ওন্ড। হ্যাঁ, ওন্ড এক ধরনের কি আঘাত। তাহলে আমরা বলছি আঘাতে যদি মারা যায় তখন ডাইট কি হয়? ফ্রম হয়। হ্যাঁ, এগুলো একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবা। তাহলে ডাইট কি হয়? ফ্রম হয়। কখন? আঘাতে মারা গেলে। তারপর যদি না খেয়ে মারা যায় তাহলে কি বললাম হি ডাইড, ঠিক আছে, ফ্রম হাঙ্গার। তাহলে ক্ষুধার্ত অবস্থায় মারা গেছে, এই যে না খেয়ে মারা গেছে। তাহলে না খেয়ে মারা গেলে কি বলছি আমরা? সবসময় কি হবে? ফ্রম হবে। না খেয়ে মারা গেলে ফ্রম হবে। আবার যদি বেশি খেয়ে মারা যায়, ঠিক আছে, বেশি খেয়ে যদি মারা যায় তাহলে হি ডাইট কি হবে? ফ্রম ওভারইটিং। ফ্রম ওভারইটিং মানে বেশি এমন খাওয়া খাইছে, অতিরিক্ত খাওয়ার কারণে মারা গেছে, অতিরঞ্জিত করছে। ঠিক আছে, তাহলে একদম বেশি খেয়ে মরলে বা কম খেয়ে মরলে বা কোনো কি আঘাতে মারা গেলে তাহলে সবসময় কি হয়? ফ্রম হয়। ঠিক আছে, ওকে। তারপর চলে আসো টু, বাধ্য হয়ে মৃত্যু যদি হয়, ওটা দেখেন। আই থিঙ্ক বুঝতে পারছো এটা। তাহলে ফ্রম কখন হয়? আমরা বলছি হলো কোনো আঘাতে মারা গেলে, না খেয়ে মারা গেলে বা বেশি খেয়ে বা অতিরঞ্জন করে মারা গেলে। হ্যাঁ, তাহলে এগুলোতে সবসময় ফ্রম হয়। ওকে, তারপর সব কি আছে তোমাকে যদি বলি হি ডাইড টু, হি ডাইড ডেশ দেয়ার আনলিমিটেড থ্রেড। ঠিক আছে, দেখো এখানে হি ডাইড, হ্যাঁ, বলতে সে মারা গেছে কিসের জন্য? আনলিমিটেড থ্রেটের কারণে। হ্যাঁ, তাহলে এটা কি বাধ্য হয়ে তারা কি মৃত্যুর জন্য কি ঠেলে দেওয়া হয়েছে না? তারা বাধ্য করা হয়েছে না? এরকম বাধ্য করার অর্থে তখন কি বসে? ডাইডের পরে টু বসে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে চলে আসো ডাই ডাউন যদি বলি, ঠিক আছে, ধরো দা ওয়াইন্ডস, ঠিক আছে, ডাইট ডেশ গ্রাজুয়ালি। হ্যাঁ, ঠিক আছে, মনে রাখবা ধরো বাতাসের তীব্রতা কি হয়েছে? ধীরে ধীরে কমে গেছে। এরকম ধীরে ধীরে যদি কোনো কিছু কমে যায়, তীব্রতা যদি হ্রাস পায়, এদের ক্ষেত্রে ডাইট ডাউন হয়। ডাউন মানে তোমরা জানি নিচের দিকে চলে আসা। তাহলে এদের ক্ষেত্রে কি হয়? দা ওয়াইন্ডস ডাইট কি হয়? ডাউন গ্রাজুয়ালি। হ্যাঁ, তাহলে এদের ক্ষেত্রে ডাউন হয়। হ্যাঁ, বা ট্রেডিশন যদি তোমাকে বলতাম এরকম দা ট্রেডিশন, ধরো এই ঐতিহ্যগুলা, ঠিক আছে, আমাদের আগের যে প্রাচীন ঐতিহ্য ছিল, এই ট্রেডিশন হ্যাজ কি হয়েছে? ডাইট কি হয়েছে? দেখো এই ট্রেডিশন কিন্তু কি হয়েছে? ডাইট কি হয়েছে? কমে গেছে, হ্রাস পাইছে। হ্যাঁ, তাহলে এই জন্য কি বা তীব্রতা হ্রাস পাইছে বা হলো ক্রমাগত কি কমে গেছে বা হলো এগুলো হারাই গেছে আস্তে আস্তে, তখন কি হয়? ডাইট কি হয়? ডাউন হয়। ওকে, ঠিক আছে। তারপর চলো আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হলো ডাইট অফ। ঠিক আছে, এগুলো কিন্তু আসলে খুব বেশি রুলস না। এই ডাইটের ব্যাপারগুলো এগুলো হলো একটু একবার বলে দিলে তোমাদের একটু মনে থাকবে এই আর কি। হ্যাঁ, তোমাকে যদি বলি কাউ ওয়ার ডাইং, হ্যাঁ, এই ডাইং দেখো নাকি ডাই ভাবে যে এটা অন্য কোনো কিছু। দেখো ডাইং কিন্তু ডায়েরি একটা হলো কি? ডায়েরি একটা ফর্ম। হ্যাঁ, তাহলে ডাইং আছে, ঠিক আছে, ডাইং কি আছে? ডেশ ইন দ্যাট কান্ট্রি। হ্যাঁ, ডেশ ইন দ্যাট কান্ট্রি।
বলো তো এখানে কি হবে? এখানে কি হবে? কাউ আর ডাইং ডেস ইন দ্যাট কান্ট্রি। হ্যাঁ, ধরো বাংলাদেশে হঠাৎ করে কি হয়েছে, বাংলাদেশে ধরো হলো একটা কোনো একটা কি মানে যে গবাদি পশুর কোনো একটা রোগ আসছে, ধরো প্লেগ বা কোনো কিছু একটা আসছে, আসার কারণে কিছু দেশের যত গরু ছিল এরকম গরুগুলো হঠাৎ করে আকস্মিক ভাবে হ্যাঁ বা হলো কি তীব্রভাবে কি হয়েছে মারা যাচ্ছে। এইদের ক্ষেত্রে মারা যাওয়ার ক্ষেত্রে একটা জিনিস মারা যাওয়া মানে কি অফ হয়ে যাচ্ছে, সে আর তো অন্য হতে পারতেছে না। এই জন্য আমি এরকম মনে রাখতাম যে যদি কোনো জিনিস হঠাৎ করে আকস্মিক ভাবে মারা যাচ্ছে বা হ্রাস পাচ্ছে এরকম যদি হয়, এদের ক্ষেত্রে তখন ডাইটা ডাউন হয় না, তখন কি হয়? অফ হয়ে যায়। কারণ মারা যাচ্ছে কিন্তু আকস্মিক ভাবে, অন্য কিছু কিন্তু না। গরুগুলা হঠাৎ করে মারা গেছে কোনো একটা রোগের কারণে, দেশে এমন একটা রোগ আসছে ধরো মাঝখানে গেছে করোনার জন্য মানুষ কি হঠাৎ করে মারা যাচ্ছিল না, ওরকম দেশে হলো কি গবাদি পশুর কোনো একটা রোগ আসছে যেটার কোনো হঠাৎ করে সবকিছু মারা যাচ্ছে, এদের ক্ষেত্রে ডাইট কিন্তু তখন ডাউন হয় না, তখন কি হয়? অফ হয়। ওকে, ঠিক আছে। তারপর চলে আসো, তোমাদের যদি আরেকটা বলি, তারপর যদি বলি দ্য নয়েজ অফ দ্য কার, দ্য নয়েজ অফ দ্য কার, নয়েজ অফ দ্য কার ডাইট ডেস ইন দ্য ডিস্টেন্স, ডেস ইন দ্য ডিস্টেন্স। হ্যাঁ, দেখো এখানে কি হবে, দেখো এটা হলো কি, এখানে কিন্তু হলো দ্য নয়েজ অফ দ্য কার মানে যে গাড়ির যে শব্দটা ছিল এটা তুমি যত দূরত্বে পারবে তত আস্তে আস্তে কি হবে? এটা হ্রাস হয়ে যাবে, এটা আস্তে আস্তে কি হয়ে যাবে? মিলে যাবে, এটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাবে, এরকম না ব্যাপারটা? তো এই ব্যাপারটা কি তোমার সাথে ডিস্টেন্সে যখন আসবে, এই ডিস্টেন্সের ব্যাপারগুলো যখন আসবে যে তোমার সাথে দূরত্ব বাড়তেছে, তোমার কি তীব্রতা কমতেছে, এই টাইপ ব্যাপারগুলোতে তখন আমরা কি বসাবো? তখন আর অ বা ডাউন বসাবো না, তখন আমরা এ ওয়ে নিয়ে আসবো। কি নিয়ে আসবো? এ ওয়ে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে তখন ডাইট এ ওয়ে বসবে। ঠিক আছে, আমি আবার একটু ক্লিয়ার করতেছি। যদি কোনো ট্রেডিশন বা কোনো কিছু যদি এরকম কি হ্রাস পায়, মানে কোনো ক্রমবর্ধমান যদি কোনো হ্রাস হয় কোনো ট্রেডিশন বা কোনো কিছুর ক্ষেত্রে, তখন আমরা ডাইট ডাউন বসাই। আর আমরা বলছি যদি কোনো জিনিস আকস্মিকভাবে মারা যায় বা কোনোভাবে এরকম কোনো কিছু হয় তখন অফ বসে। আর কোনো দূরত্ব নিয়ে ঝামেলা হয়, দূরত্বের সাথে সাথে ক্ষীণ হয়ে যাচ্ছে, এদের ক্ষেত্রে আমরা ডাইট কি বসাবো? এ ওয়ে বসাবো। ওকে, আচ্ছা। আর তারপর চলে আসলো আরেকটা আছে অবহেলা যদি হয়, তাহলে তোমাকে বললাম দ্য সার্ভেন্ট, তোমাকে যদি দ্য সার্ভেন্ট ডাইট ডেস দ্য ওনার্স, ঠিক আছে, ওনার্স হাউস, ঠিক আছে, হাউস না তো ওনার্স নেগলিজেন্স দিই তাহলে ভালো হবে। ঠিক আছে, তোমাকে যদি বললাম দ্য সার্ভেন্ট, ঠিক আছে, দ্য সার্ভেন্ট ডাইড ডেই দ্য ওনার্স নেগলিজেন্স, মানে এই যে মালিকের অবহেলায় এই লোকটা কি হয়েছে? মারা গেছে। এই যে এরকম অবহেলায় যদি আসে, অবহেলায় আসলে মানে অবহেলার ধারা কিন্তু হ্যাঁ অবহেলার মধ্য দিয়ে গেছে, মানে এই যে সার্ভেন্ট একদিনে মারা গেছে না, অবহেলার মধ্য দিয়ে গেছে অনেকদিন অবহেলার পরে যখন মারা গেছে তখন আমরা তাহলে বলি তাই ডাইট কি বলি? থ্রো বলি। হ্যাঁ, কি বলি? তখন থ্রো বলি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি বলছি? অবহেলায় যদি মারা যায় এদের ক্ষেত্রে আমরা তখন কি বলছি? ডাইট থ্রো বসাই। ওকে, এটি পর্যন্ত ঠিক আছে। তারপর চলে আসো, এগুলো একটু মুছে দিই। এই ব্যাপারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের লেভেলে, মেডিকেলে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিসিএস এর জন্য তো বেশি ইম্পর্টেন্ট না হলে মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর ডাইড ইন, ইন কখন বলি আমরা? যদি কেউ যদি যুদ্ধে মারা যায়, হ্যাঁ বললাম যে হি ডাইড ইন, ঠিক আছে, হি ডাইড ইন কেউ আর সে কোনো যুদ্ধে মারা গেছে তখন কি বসে? ইন বসে। হ্যাঁ, বা সে শান্তিতে মারা গেছে তাহলে ডাইড ইন কি? ডাইড ইন পিচ। ঠিক আছে, তাহলে শান্তিতে যদি মারা যায় বা যুদ্ধে যদি মারা যায় এদের ক্ষেত্রে তখন কি বসে? ইন বসে। ঠিক আছে, এদের ক্ষেত্রে তখন কি বসে? ইন বসে। তারপর লাস্টে যেটা আছে একটা ডাই কি আউট, ডাই কিন্তু অনেকগুলো আর কি। হ্যাঁ, ডাইড আউট মানে বিরক্ত হওয়া। হ্যাঁ, ওই যে বললাম যে মোরালিটি, ধর নৈতিকতা। ঠিক আছে, মোরালিটি, তোমাকে যদি বলি মোরালিটি কি হয়েছে? মোরালিটি ইজ ডাইং। ঠিক আছে, ইজ ডাইং, তখন কিন্তু আউট দিয়ে চলে। হ্যাঁ, এই দুটো নিয়ে একটু ঝামেলা বাঁধে। ঠিক আছে, একটা হলো ডাইং আউট আর একটা ডাইং ডাউন। তো এই ক্ষেত্রে মনে রাখবে হলো এই যে ট্রেডিশন গুলোর ক্ষেত্রে আমরা যেটা বলছি যে তোমাদের যদি বলি আমরা যে এটা কিন্তু হলো মোরালিটি কিন্তু হলো কি বিলুপ্ত হয়ে গেছে, ব্যাপারটা হলো কি বিলুপ্ত হওয়া বা অদৃশ্য হওয়া যদি বোঝায় তাহলে তখন ডাইং আউট বসে। আর আগেরবার কি বলছিলাম আমরা? আগেরবার বলছিলাম কোনো কিছু কি তীব্রতা কমে যাওয়া, ওটা কিন্তু একদম
অদৃশ্য হয়ে গেছে না। ধরো এখন বলা হইতেছে যে নৈতিকতাগুলো এখন কি গেছে, মোটামুটি বিলুপ্ত হয়ে গেছে। নৈতিকতা নাই বললেই চলে মানুষের। মানুষ সবসময় চায় একজনের আরেকজনের ক্ষতি করতে। কেউ যদি উপরে দিকে উঠে যায় তার এলো নিচে দিয়ে টাইনে নিয়ে আসতে, কেউ যদি ভালো করে ফেলায় তার জন্য কি মানে ব্যাপারটা কেউ পজিটিভলি নিতেছে না। তার মানে নৈতিকতাগুলো একদম বিলুপ্ত হয়ে গেছে। এই বিলুপ্ত হওয়া বা অদৃশ্য হওয়া বা হারায় যাওয়া একদম, এদের ক্ষেত্রে ডাইং আউট বসে। আর আমরা বলছি কোনো কিছু যদি আকস্মিকতা কমে যায়, ধরো কোনো একটা ট্রেডিশন আগে অনেক পপুলার ছিল এখন একটু কমে আসছে, এদের ক্ষেত্রে আমরা ডাইং ডাউন দিই। তারপরে অপশনে কখনো ডাইং আউট ডাইং ডাউন দুটো একসাথে থাকে না, সো এটা নিয়ে এত প্রাণের দরকার নাই, দুইটার ক্ষেত্রে দুইটাই বসাইতে পারবা। হ্যাঁ, তাহলে আমরা বলছি তাহলে ওভারঅল যদি আরেকবার রিভিশন দিই, আমরা যদি বলছি কোনো রোগী যদি মারা যায় কেউ তাহলে ডাই অফ বসে। আর আমরা বলছি কি যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে ডাইট বাই বসে। আর যদি দেশের জন্য মারা যায় তাহলে ডাইট ফর বসে। আর অতিরঞ্জিত বা না খায়া বা খায়া না মারা গেলে এগুলো ডাইট ফ্রম বসে। তারপর বলছিল কি যে বাধ্য হয়ে যদি কাউকে থ্রেটে মারা হয় তাহলে ডাইট টু বসে। আর লাস্টে বলছি কোনো তীব্রতা যদি কম হয়ে যায় তাহলে ডাইট হলো ডাউন বসে। আর বলছি যদি বিলুপ্ত হয়ে যায় এরকম তাহলে ডাইট আউট বসে। আর আমরা বলছি যদি কেউ আকস্মিকভাবে মারা যায় কোনো কিছু, ধরো হলো কুকুর মারা যাচ্ছে বা খরগোশ মারা যাচ্ছে বা এরকম কোনো কিছু মারা যাচ্ছে বলা হয়েছে, তাহলে ডাই অফ বসে। ঠিক আছে। আর আরেকটা কি বলছিলাম আমরা শেষে, ও আচ্ছা আরেকটা বলছিলাম যদি দূরত্বের ক্ষেত্রে হয়, দূরত্ব বাড়তেছে আস্তে আস্তে হ্রাস পাচ্ছে তাহলে ডাই এ বসে। আর আমরা বলছি যদি কারো যদি কি নেগলিজেন্সে মারা যায়, অবহেলায় মারা যায়, তাহলে ডাই থ্রো বসে, মানে ওইটা নেগলিজেন্সের মধ্য দিয়ে মারা গেছে। ওকে, তাহলে ডাই থ্রো বসে। ওকে, এটা পর্যন্ত ক্লিয়ার আছে কিনা বলো। তাহলে ডাই সম্পর্কিত আই থিঙ্ক সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা গ্রুপ ভার্ব আছে, দেখো এটা একটু আমরা বলি। যদি গ্রুপ ভার্বটা মানে ব্যাপারটা হলো গ্রুপ ভার্বের ক্ষেত্রে এটা যদি প্রিপোজিশনের মধ্যে পড়ে না, বা প্রিপোজিশনের সাথে করে দিচ্ছি কারণ আমরা গ্রুপ ভার্ব পড়ানোর আলাদা করে সময় নেই, এই জন্য ব্লোটা মনে রাখবো। হ্যাঁ, ব্লো ব্লোতে দেখো দুই তিন ধরনের জায়গার জিনিস আছে। তোমাদের যদি বলি, আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো তোমাকে যদি বলি দ্য ট্রি has been blown, the tree has been blown dash by strong wind. এটা কিন্তু একটা গ্রুপ ভার্ব। হ্যাঁ, এটা প্রিপোজিশন গ্রুপ ভার্ব প্রিপোজিশনের মতোই, এই জন্য আমি একবার পড়াই বলতেছি the tree has been blown dash by strong wind। তারপরে তোমাকে যদি দেই আমি যে the light have been blown, the light have been blown dash by strong wind। এই কমেন্ট করে জানাও তো যে এই নাম্বারটা কি হবে, মানে এক নাম্বারটা কি হবে, দুই নাম্বারটা কি হবে। দেখি তোমরা কেউ পারবে না, জানাও তো। বলো এটা কি হতে পারে। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন ডেজ বাই স্ট্রং উইন্ড, দ্য লাইট হ্যাজ বিন ব্লোন ডেজ বাই স্ট্রং উইন্ড। দেখো দেখতে মনে হচ্ছে প্রায় একই জিনিস বসবে, একই জিনিস হওয়া উচিত, বাট ব্যাপারটা কিন্তু একই না। ঠিক আছে, একটু কমেন্ট করে জানাও তো দেখি কেউ পারো কিনা। এক নাম্বার দুই নাম্বার তোমাদের কি মনে হয়? এক নাম্বার দুই নাম্বার বলো তো কি আছে। দেখো এই ক্ষেত্রে মনে রাখবা যে একটা গাছ সবসময় কি হয়, এই মানে এরকম তীব্র বাতাসের কারণে উইরা চলে গেছে, এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছে, এরকম যদি হয় তখন ডাই মানে ব্লো এ ওয়ে বসে। তখন কি বসে? ব্লো এ ওয়ে বসে, মানে ব্লো এ ওয়ে বসে। খুব ইম্পর্টেন্ট বিশ্বাস করো। এবারে এটা থেকে সরাসরি তুমি কমন পেতে পারো। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন এ ওয়ে বাই স্ট্রং উইন্ড। আর যখন লাইট আসবে, লাইটটা কিন্তু আর তখন কি হয়ে গেছে, বা লাইট কি কখনো কি এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায় না, তখন কিন্তু এ ওয়ে না। ঠিক আছে, আমি আবার বলছি দূরত্ব যখন বোঝাবে, দূরত্ব এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই নিচ্ছে, এই দূরত্ব গুলার ক্ষেত্রে এভাবে বসে। কিন্তু লাইট কিন্তু আমার দূরত্ব না, লাইটটা কি হয়েছে, ধরো লিভে গেছে, মানে লাইটটা কি অফ হয়ে গেছে না নিভে গেছে, এই নিভে যাওয়ার ক্ষেত্রে তখন কিন্তু ব্লোন কি বসে, তখন আউট বসে না, তখন এভাবে বসে না, তখন কি বসে? ব্লো আউট বসে। অর্থাৎ লাইটের ক্ষেত্রে কি হবে? ব্লো আউট। আর আমরা যদি বলছি কি, যদি বলি হলো স্ট্রং ওয়ার্ডের ক্ষেত্রে কি বলছি? ব্লো এওয়ে বসবে। ওকে, এই দুটো মনে রেখো। হ্যাঁ, গুড, অনেক কমেন্ট করছো। ওকে, গুড। তাহলে আমরা বলছি দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন অ্যাওয়ে বাই স্ট্রং উইন্ড, আর লাইট হ্যাজ বিন ব্লোন আউট বাই স্ট্রং উইন্ড। হ্যাঁ, আর আরেকটা আছে ব্লো অফ। ঠিক আছে, ব্লো অফ একবার বলে ফেলি। ব্লো অফ এর ক্ষেত্রে মনে রাখবা ব্লো অফ কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ কোন একটা কি ইঞ্জিন থেকে যদি এরকম কোনো কিছু নির্গত হয় তখন কিন্তু আবার কি হবে? অফ হবে। তার মানে হলো যদি কোনো কিছু সরে যায় এক স্থান থেকে আরেক স্থানে তাহলে ব্লো অ্যাওয়ে, আর যদি কোনো কিছু নিভে যায় এরকম তাহলে ব্লো আউট। আর বলছি যদি মানে কি বলছি, যদি কোনো কিছু নির্গত হয়, কোনো একটা ইঞ্জিন থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হচ্ছে, বা কোনো একটা হলো কি এরকম কোনো কিছু থেকে যদি নির্গত হয় তাদের ক্ষেত্রে ব্লো কি বসে? অফ বসে। ওকে, এটা পর্যন্ত ঠিক আছে কিনা দেখো। এই তিনটাই বেশি ইম্পর্টেন্ট, আসলে এই তিনটার মধ্যে থেকে আসবে। ঠিক আছে, আবার ঝামেলা দেখি পাচ্ছে সবাই ব্লো এওয়ে পরে, এই জন্য লাইটের দেওয়া আসলে ব্লো এওয়ে দিয়ে দেয়।
ঠিক আছে, এই জিনিসটা ভুল করা যাবে না। লাইট আসলে তখন অবশ্যই নিভে যাবে, নিভে যাওয়া মানে আউট বসবে, আউট হয়ে গেছে, আউট হয়ে গেছে মানে কি নিভে গেছে এই, আর এইভাবে মানে সরাই নিয়ে গেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই নিয়ে গেছে। আর ব্লো অফ মানে নির্গত হওয়া। ওকে, এটা পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো। তারপর চলে আসো আমরা কিছু আরো উদাহরণ দেখাই। তোমাদের আরেকটা জিনিস দেখাই, দেখো তো এটা কিরকম পারো তোমরা। যদি তোমাকে বলি দ্য ম্যান ডাইড ইন বাই অফ উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, এটা দেখি কেউ পারো কিনা বলো তো। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম মানুষই ভুল করবে, তারপরে দেখি পারো কিনা। দ্য ম্যান ডাইড ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, বলো তো এখানে কি হওয়া উচিত, এটা পারো কিনা দেখো তো। বলছি দ্য ম্যান ডাইড ইন বাই অফ উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, কি হওয়া উচিত? বলো এটা পারো কিনা দেখো। দ্য ম্যান ডাইড ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট, দেখো তোমরা সবাই মনে হয় ম্যাক্সিমাম ভাবতেছো বাই অ্যান অ্যাক্সিডেন্ট, এটা বাই অ্যান অ্যাক্সিডেন্ট না। কেন বাই অ্যান অ্যাক্সিডেন্ট না? মনে রাখবা এই বাই অ্যান অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কখনো কি থাকে না, এনটা থাকে না। অর্থাৎ বাই যদি হইতো তাহলে বাই অ্যাক্সিডেন্ট হইতো। হ্যাঁ, যখন এন চলে আসছে, মনে রাখবে একটা আর্টিকেল চলে আসছে, তখন কিন্তু আর কি হয় না, তখন আর বাই হয় না, তখন কি হয়, ইন অ্যাক্সিডেন্ট হয়। এই জন্য মনে রাখবে দ্য ম্যান ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। অর্থাৎ এরকম যদি কোনো অ্যাক্সিডেন্টের আগে যদি কখনো কি চলে আসে, কোনো আর্টিকেল চলে আসে, তখন আর বাইটা বসে না, তখন কি বসে, ইনটা বসে। এবং এই ছোট ছোট জিনিসগুলো দেখো পরীক্ষায় মেডিকেল আসছে এবং তুমি সুন্দর করে বাই দেখা আসছো এবং তোমার কনফিডেন্সটা একদম 100% যে শিওর আমি হলো কি একদম 75 পাবো, পরে যাবো 42-45, কেন এই সব কারণে। হ্যাঁ, তাহলে দ্য ম্যান ডাইড কি বলছি, বাই অ্যান অ্যাক্সিডেন্ট হয় না, তখন কি হয়, বাই অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, আমরা যেমন জানি বাই বাস, বাই কি বলে, বাই বোট, বাই অমুক, বাই, এগুলো কি কখনো কি বসে না, কোনো আর্টিকেল বসে না। যদি কখনো আর্টিকেল চলে আসে, তার মানে তখন আর বাই বসবে না, তখন কি বসবে, ইন বসবে। ওকে, তাহলে কি বলছি, ইন অ্যান অ্যাক্সিডেন্ট হবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, এটা পর্যন্ত ক্লিয়ার আছে। ওকে, তাহলে আসলে আমরা নতুন কিছু পরে। আচ্ছা, তারপর যদি বলি, দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম একটা জিনিস বসে, একটা প্রিপোজিশন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বসতে পারে, এটা একটু দেখা যায়। ওকে, ধরো তোমাকে যদি বলি ইট ইজ এ ডাউন ট্রিপ, ডাউন একটা প্রিপোজিশন, ঠিক আছে, আমরা জানি। দেখো ডাউনটা কিভাবে বসে, তারপরে যদি বলি হি ইজ এ ডাউন স্পিরিটেড পারসন, ঠিক আছে। তারপরে যদি তোমাকে বলি যে ডাউন মাই অ্যাসপিরেশন, হ্যাঁ, ঠিক আছে। তারপর যদি বলি দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, হ্যাঁ, ঠিক আছে। দেখো ইট ইজ এ ডাউন ট্রিপ, he is a down spirited person, they down my aspiration, the Titanic went down। দেখো ডাউন কিন্তু চারটায় আছে, মানে ডাউন যে প্রিপোজিশন এটা জানো সবাই, এই ডাউন কিন্তু চারটা ওয়ার্ডে, বাট চারটা সেন্টেন্সে কি আছে, ডাউন আছে। বাট চারটা সেন্টেন্সে কি ডাউন প্রিপোজিশন, চারটা সেন্টেন্সে কি ডাউন প্রিপোজিশন না, ঠিক আছে, চারটা সেন্টেন্সে কি ডাউন প্রিপোজিশন না, ঠিক আছে। তুমি দেখো তো কে কেমন পারো, বলো কি বলছি, ইট ইজ এ ডাউন ট্রিপ, এটাই এই যে বললো না আপনার খান বলছে এন খেয়াল করে না, এটাই হয় বাস্তবতা। হ্যাঁ, পরীক্ষার হলে যায় এগুলো খেয়াল করা হয় না। হ্যাঁ, ওই এন খেয়াল না করে কি করছো তুমি, অ্যাক্সিডেন্ট দেখে বাই দিয়ে দিছো, কিন্তু বাই কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না, ঠিক আছে, ইন এন অ্যাক্সিডেন্ট হয়। ওকে, আচ্ছা, তাহলে দেখো এটা খুব ইম্পর্টেন্ট যে একটা প্রিপোজিশন বা একটা জিনিস, একটা ওয়ার্ড বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন ভাবে থাকতে পারে এবং বিভিন্ন ভাবে থাকার কারণে বিভিন্ন পজিশন চেঞ্জ করার কারণে সে বিভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। ওকে, এটা দেখো, এটা দেখালে তোমার সব ধরনের জিনিস ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলি ইট ইজ এ ডাউন ট্রিপ, ঠিক আছে, বলো তো এই এক নাম্বার ডাউনটা কি আছে, এটা কি প্রিপোজিশন না, কেন প্রিপোজিশন না, শেষের ওয়ার্ডটা কি আছে, নাউন আছে। আমরা জানি নাউনের আগে একটা সিঙ্গেল ওয়ার্ড থাকলে এটা অ্যাডজেক্টিভ বসে, সো এই ডাউনটা কি একটা অ্যাডজেক্টিভ ফর্মে বসছে, ডাউনটা কি একটা অ্যাডজেক্টিভ ফর্মে বসছে, এটা ক্লিয়ার কিনা দেখো। আমরা যদি শেষের ওয়ার্ডটা নাউন হলে তার আগের ওয়ার্ডটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে আবার সেম কথা, শেষের ওয়ার্ডটা নাউন হলে তার আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়, তার আগের ওয়ার্ডটা অ্যাডভার্ব হয়। তাহলে এই ডাউনটা কি আছে ভাই, অ্যাডভার্ব ফর্মে আছে।
ঠিক আছে, তাহলে দেখো প্রথম ডাউনটা একটা অ্যাডজেক্টিভ, পরের ডাউনটা একটা অ্যাডভার্ব, আর তারপরে যে ডাউনটা আছে এটা একটা কি ভার্ব। এটা বুঝতেই পারছো যে ডাউন বাই এক্সপ্রেশন, তো এখানে কি হয়েছে, ভার্ব, তার অন্য কিছু নাই, সো ডাউনটা একটা কি ভার্ব। আর দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, এই ডাউনটা শেষে আছে, এটা একটা কি বলতো, এটা একটা কি বলো, আগে আমি বলতেছি, দেখি কেমন করো। আমি আরেকটা উদাহরণ লিখতেছি, কি তোমরা 4 নাম্বার অপশন কমেন্ট করে আমাকে জানাও। ডাউনস আর অলওয়েজ ফলোড বাই আপস। বলো এই ডাউনসটা কি আর আপসটা কি। দেখি 4 নাম্বারটা কমেন্ট করে জানাও তো, কেউ পারো কিনা। 4 নাম্বারটা দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, হ্যাঁ এই ডাউনটা কি আছে বলো তো, ডাউনটা যদি শেষে থাকে ডাউনটা কি আছে, ডাউনটা কি আছে বলো তো, দ্য টাইটানিক ওয়েন্ট কি ডাউন। আমরা বলি সবসময় মনে রাখবে, আজকে থেকে এই 4 নাম্বারটা একদম ইনফিনিটিভ টানতে মনে রাখবে, লাস্ট ইয়ারে এগুলো বিসিএস টিসিএস বারবার আসতেছে। হ্যাঁ মনে রাখবা, কোনো প্রিপোজিশন শব্দের শেষে থাকলে, কোনো প্রিপোজিশন শব্দের শেষে থাকলে এটা সবসময় কি হয়, অ্যাডভার্ব হয়। আবার বলতেছি, কোনো প্রিপোজিশন শব্দের শেষে থাকলে সবসময় সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। আমি আবারও বলতেছি, কোনো প্রিপোজিশন শব্দের শেষে থাকলে আনটিল আদারওয়াইজ প্রুভড সেটা একটা অ্যাডভার্ব হয়। ওকে, আর এটা নিয়ে আমি আরেকটু কথা বলবো। তার আগে আসলে ডাউনস আর ফলোজ, মানে ডাউনস আর অলওয়েজ ফলোড বাই আপস। এখানে ডাউনসটা কি, এখানে ডাউনসটা কি একটা নাউন, ঠিক আছে, আর এই আপসটা কি, আপসটা একটা কি নাউন, ঠিক আছে। তাহলে দেখো এক ডাউন কিভাবে হয়েছে, একবার অ্যাডজেক্টিভ হয়েছে, একবার অ্যাডভার্ব হয়েছে, একবার ভার্ব হয়েছে, একবার অ্যাডভার্ব হয়েছে, একবার নাউন হয়েছে। মানে একটা সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কি হয়েছে, ইউজ হয়েছে। তার মানে এটাতে নাউনের আগে বসছে অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে বসছে অ্যাডভার্ব, আর আমরা বলছি এটা যে মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে। আর কোনো কিছু যদি বলছি কি শেষে যদি আমার প্রিপোজিশন হয়, ঠিক আছে, শেষে যদি প্রিপোজিশন হয় সেটা হলো কি অ্যাডভার্ব হয়। হ্যাঁ, আর নাউনে এটা যেহেতু প্রথমে আছে এবং এটা যেহেতু কি নামবাচক বা এটা প্রকাশ করতেছে নাউনের মতন, দ্যাটস হোয়াই প্রথমটা কি আমার নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, এটা ক্লিয়ার কিনা দেখো। আর এটা নিয়ে একটু কথা বলি, দেখো তোমাদের বলতেছিলাম আমি যে কোনো প্রিপোজিশন যদি কি থাকে শব্দের শেষে থাকে, তাহলে আনটিল আদারওয়াইজ প্রুভড সেটা একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, তোমাকে যদি বলি কামিং, এইটা কিবা, তোমাকে যদি বলি গো নেক্সট, ঠিক আছে, কামিং যদি বলি, গো নেক্সট যদি বলি, তাহলে বলো যে কি হতে পারে, কামিং, গো নেক্সট, ঠিক আছে। বা যেটা বললাম দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, এরকম যদি কোনো কিছু আসে, আমরা বলছি শব্দের শেষে যদি প্রিপোজিশন থাকে, শব্দের শেষে যদি প্রিপোজিশন থাকে, আজকে একটা নিয়ম শিখাই দিলাম, শব্দের শেষে যদি সিঙ্গেল প্রিপোজিশন থাকে আনটিল আদারওয়াইজ প্রুভড সেটা একটা কি হিসেবে ব্যবহৃত হবে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে, সেটা একটা অ্যাডভার্ব হিসেবে কি হবে, ব্যবহৃত হবে। তাহলে কাম ইন, গো নেক্সট, ঠিক আছে, টাইটানিক ওয়েন্ট ডাউন, ঠিক আছে, ব্লোন অফ, অমুক তুমি যাই কিছু বলো, যদি শব্দের শেষে সিঙ্গেল ওয়ার্ড থাকে, সিঙ্গেল ওয়ার্ড যদি প্রিপোজিশন থাকে, তাহলে এটা আজকে থেকে লিখে রাখো, শেষে শব্দের শেষে যদি কি থাকে প্রিপোজিশন থাকে, তাহলে এটা কি হয় সবসময়, মূলত সবসময় কি হয়, অ্যাডভার্ব হয়। ওকে, আনটিল আদারওয়াইজ প্রুভড সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। এটা পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো। এতে আমি আরেকটা উদাহরণ দেখাই, তাহলে বুঝবা। দেখো এই যে বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়, এরকম আরেকটা জিনিস দেখাই তোমাকে। যদি বলি লাইক এর যত কিছু আছে এটা দেখাই, এটা লাস্ট ইয়ার বিসিএস আসছে, মেডিকেলে আসার জন্য খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে বিসিএস কোশ্চেন গুলাই দেখাই একটু শর্টলি কি আসে, মেডিকেলে চলে আসে। লাইক দিয়ে দেখো, লাইক এর গুলো যদি বলি, লাইক ফাদার লাইক সন, লাইক ফাদার লাইক সন, এই লাইক গুলো কি, তারপর চলে আসে 2 নম্বর, I will love him like, I will love him like, I will love him like, ঠিক আছে। তারপর চলে আসো I like him the most, ঠিক আছে। তারপর চলে আসো 4 নম্বর, you are like my brother, ঠিক আছে, you are like my brother। তারপর চলে আসো I feel like vomiting, বা নৌশিয়া বলি, হ্যাঁ নৌশিয়া স্পেলিংটা কিন্তু আসে, হ্যাঁ আমার বমি লাগছে, হ্যাঁ ভমিটিং না লিখে নৌশিয়া লিখলাম। তারপর চলে আসো we are like minded people, হ্যাঁ we are like minded, হ্যাঁ দেখো তো লাইকটা কোন জায়গায় কি হিসেবে ব্যবহৃত হয়েছে, দেখি কমেন্ট করে জানাও তো। দেখি কমেন্ট করে জানাও তো কেউ পারো কিনা।
অনেকে কমেন্ট করছে ওকে ঠিক আছে। ফারহান আমিন বলছে অ্যাডভার্ব, ঠিক আছে। তানভি বলছে অ্যাডভার্ব, বুশরা করিম বলছে অ্যাডভার্ব, মেধা হোসেন বলছে অ্যাডভার্ব। আচ্ছা ঠিক আছে, দেখো তো ইম্পর্টেন্ট ব্যাপারটা যেটা, দেখো এই লাইক কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হিসেবে হয়েছে। দেখো 1 নম্বর পয়েন্টটা যদি কেউ বলো দেখি, পারো কিনা? 1 নম্বর পয়েন্টের লাইকটা কি? দেখেন কমেন্ট করে জানাও। দেখো আমরা জানি এটা একটা নাউন, ফাদার একটা নাউন, নাউনের আগে একটা সিঙ্গেল ওয়ার্ড বসছে, সো এটা কি একটা অ্যাডজেক্টিভ। দেখো আমি আমার পার্সোনাল স্পেসের কাজগুলো যারা করো নাই তারা অবশ্যই একটু সময় করে হলো। দেখো এখন ইংলিশ পড়ার বেশি সময় নাই, তো তুমি যাই একটু আধা ঘন্টা সময় পড়বা, আমার একটা ভিডিওগুলো দেখো। আমি বিশ্বাস করি তুমি এই ভিডিওগুলো দেখলে কনসেপ্ট ক্লিয়ার হবে। সরাসরি কমন না পড়লেও তুমি ইনডিরেক্টলি অবশ্যই কমন পাবা, হ্যাঁ, এবং তোমার অনেক উপকার করবে। তাহলে দেখো যে নাউনের আগে সিঙ্গেল ওয়ার্ড বসছে, সেটা অ্যাডজেক্টিভ। তাহলে এটা একটা নাউনের একটা সিঙ্গেল ওয়ার্ড বসছে, সো এটাও কি একটা অ্যাডজেক্টিভ। তারপর আই উইল লাভ হিম এলাই, আমি তাকে যে পছন্দ করি, এটা কি আসলে লাভকে মডিফাই করছে না, ভার্বকে মডিফাই করছে না? আর আমরা জানি ভার্বকে মডিফাই করলে সবসময় এটা কি হয়, অ্যাডভার্ব হয়। অর্থাৎ এখানে এই এলাইকটা কি অ্যাডভার্ব হিসেবে কাজ করে। আর আজকে থেকে মনে রাখবা, পৃথিবীর যত জায়গায় আসলে এলাইক আছে, এই পৃথিবীর সব এলাইক সবসময় অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আমি আবারও বলতেছি, পৃথিবীর যত জায়গায় এলাইক আছে, এই এলাইক গুলো আনটিল আদারওয়াইজ প্রুভড, সেটা সবসময় অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আর এই আই লাইক হিম দ্য মোস্ট, এটা তো বুঝতেই পারছো এটা একটা ভার্ব, ঠিক আছে। আচ্ছা, ইউ আর লাইক মাই ব্রাদার, তুমি আমার কি ভাইয়ের মতো দেখতে। এই যে আমি বলছি ভাইয়ের আসছে, মতো আসছে, তার মানে এইখানে এই লাইকটা কি প্রিপোজিশন, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হলো একবার বিশেষ আসছে, হ্যাঁ, ইউ আর লাইক মাই ব্রাদার, ঠিক আছে, বিশেষ কোশ্চেন কিন্তু। তাহলে দেখো এই যে লাইক দেখে তোমাকে কখনোই কি মনে হবে না যেটা প্রিপোজিশন লাগে, কিন্তু এটা একদম 100% প্রিপোজিশন। কেন? কারণ এখানে কি বলছি, এই যে লাইকের নিচে দেখবা তুমি সবসময় প্রিপোজিশন দিয়ে দিছে, তাহলে তুমি তখন অর্থ মিলাইতে চেষ্টা করবা যে ইউ আর লাইক মাই ব্রাদার, যে তুমি আমার কি ভাইয়ের মতো দেখতে। এই যে এর কথাটা আসছে, আমরা জানি প্রিপোজিশনে কি আসে, এই যে এই বিভক্তিগুলো আসে, সো আলটিমেটলি কি এই এটা আসছে যেহেতু, দ্যাটস হোয়াই এই লাইকটা কি একটা প্রিপোজিশন, ঠিক আছে। তারপর বলছে আই ফিল লাইক নওশিয়া, আমার বমি বমি লাগছে, ঠিক আছে। এখানে লাইকটা কি আসলে সেম প্রিপোজিশনের মতো অর্থ দিচ্ছে, দ্যাটস হোয়াই এই লাইকটা কি একটা প্রিপোজিশন, ওকে। আর তোমাকে যদি বলি ইউ আর লাইক মাইন্ডেড পিপল, তোমাকে যদি বলি ইউ আর লাইক মাইন্ডেড পিপল, তাহলে এটা একটা পিপল কি লাস্টে একটা নাউন আছে, নাউনের আগে কি আছে ভাই, একটা অ্যাডজেক্টিভ আছে, আর অ্যাডজেক্টিভের আগে কি হয়, এটা একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে। তাহলে ইউ আর লাইক মাইন্ডেড পিপল, তাহলে অ্যাডজেক্টিভের আগে কি বসছে, অ্যাডভার্ব বসছে, অর্থাৎ এইখানে এই লাইকটা কি আছে আমার অ্যাডভার্ব হিসেবে আসছে, ঠিক আছে। এটা পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো। তাহলে দেখো এই যে লাইক, এটা অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডভার্ব, এটা হলো ভার্ব, এই দুটো প্রিপোজিশন, আর লাস্টেটাও কি আছে অ্যাডভার্ব হিসেবে হচ্ছে। বাট তোমাদের যে ভুলটা হয়, সেই ভুলটা হলো এই যে পিপলটা অনেক সময় অফ করা থাকে, পিপলটা কি থাকে অনেক সময় অফ করা থাকে, তখন তোমাকে দেখে মনে হয় অনেকে ভাবে এটা নাউন, এটা নাউনের একটা অ্যাডজেক্টিভ। না, এই ভুলটা করা যাবে না, তোমাকে সেন্টেন্সটা বুঝতে হবে। ধরো তুমি বললে উই আর লাইক মাইন্ডেড, পিপলটা কিন্তু উজ্জ্বল করে রাখতে পারে, যখন উজ্জ্বল করে রাখবে তখন কিন্তু তুমি এটাকে আবার হলো কি অ্যাডজেক্টিভ টাকা এসে না। কেন? কারণ এই পিপলটা নাউন, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে একটা কি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ওকে। আমার কথা শোনা যাচ্ছে কিনা দেখো, কথা শোনা যাচ্ছে? এই পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো, ঠিক আছে, এটা বসে দিলাম। গুড। তারপর চলে আসো, একটু দুই একটা জিনিস জিনিস দেখা যায়। তোমাকে বললো ইট ইজ 7:30, ঠিক আছে। তারপর যদি বলি তোমাকে ইট ইজ নাও 7 o'clock, হ্যাঁ, ঠিক আছে, ওটা আসো। তারপর যদি তোমাকে বলি I will give you 700 টাকা পার ডে, হ্যাঁ, ঠিক আছে। দেখো তোমাকে যদি বলি ইট ইজ 7:30, বা এই পাঁচটা কি, ইট ইজ 7:30 যদি বলি, এই পাঁচটা কিন্তু কি একটা প্রিপোজিশন, ঠিক আছে। তোমাকে যদি বলি ইট ইজ নাও 7 o'clock, এই অফটা কি আসলে, এই ওটা কি আসলে অফের মতো অর্থ দেয়, অর্থাৎ এই ওটা কি একটা প্রিপোজিশন, ওকে। তারপর তোমাকে যদি বলি আই উইল গিভ ইউ 700 টাকা পার ডে, এই পার্টটাও কি আছে এর মতো কাজ করছে, অর্থাৎ এই পার্টটাও কি আছে একটা প্রিপোজিশন হিসেবে কাজ করছে। সো এই অর্ডার জায়গাগুলো একটু ক্লিয়ার করবা। আর তোমরা বাকি যে জিনিসগুলো জানো, আমরা যদি কোনো জিনিসের দক্ষ যদি থাকে, কোনো জিনিসের দক্ষ আর অদক্ষ যদি থাকে, তাহলে কি বসে, গুড এট বসে। কোনো জিনিসের দক্ষ যদি থাকে তাহলে গুড এট, আর কোনো জিনিসের অদক্ষ যদি থাকে তাহলে কি হচ্ছে ব্যাড এট আসে। এগুলো তোমরা মোটামুটি জানো, ঠিক আছে। আর বাকি হলো ই নাউন, এগুলো তো মোটামুটি জানো, বড় কিছুর কাছে ইন বসে, ঠিক আছে, অন আছে, এট আছে, ঠিক আছে। এগুলো কোনো টাইমের পরিবর্তে বসে, এগুলো একটু মনে রাখবা।
ঠিক আছে। আর বাকি আর কি আছে, আমরা যদি বি এর মধ্যে থাকলে বিটুইন বসে, মানে ওভারঅল একটু বলতেছি, হ্যাঁ। অনেকের মধ্যে থাকলে এমন বসে, ঠিক আছে। এই পাশে থাকলে কি বিসাইড বসে, ঠিক আছে, এগুলো একটু মনে রেখো। তারপর আমরা যদি গায়ে যদি লাগানো থাকে তাহলে অন বসে, ঠিক আছে। তার উপরে যদি থাকে তাহলে কি বসে, অ্যাবভ আছে আর ওভার আছে, ঠিক আছে। এইগুলো একটু মনে রেখো টুকটাক। আর আমরা যদি স্থির থাকে তাহলে কি অ্যাবভ বসে, আর যদি চলমান থাকে তাহলে কি ওভার বসে। এগুলো একটু মনে রেখো, তাহলে হবে ইনশাআল্লাহ, হ্যাঁ। আর মোটামুটি আসলে অনেক কিছু প্রিপারেশন, আসলে একদিনে বলা খুব মানে টাফ। তারপরে অল্প সময়ের মধ্যে যতটুকু তোমাদের ঝামেলা বাঁচবে ততটুকু বললাম, ঠিক আছে। তোমরা একটু দেখো, আর বাকি যে কি যেগুলো প্রিভিয়াস কোশ্চেন আসছে ওগুলো সুন্দর করে সলভ করে যাও ইনশাআল্লাহ। আমার বিশ্বাস তোমরা কমন পড়বে সবকিছু ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা আর আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।